দেখছেন ক্যালকাটা নিউজ। 0 আওয়ারের সময় এখন আর গুরুত্বপূর্ণ খবর অবশ্যই থাকছে। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। বিগ স্ক্যাম বিধানসভা সেবাশ্রয় নিয়ে কড়া বিবৃতি মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী আজকে বিধানসভা অধিবেশনের শেষ দিন, সেখানেই বিবৃতি। কারণ কোথাও মাঠ দখল, কোথাও মাটির তলায় পুঁতে রাখা হচ্ছে ওষুধ, কোথাও রোগের হাত বাদ, কোথাও পা বাদের অভিযোগ এসে ভরি অভিযোগ। চিটিংবাজ ভাইপোর মুক্তি নেই, এর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। একবার জেলে ঢুকলে মুক্তি নেই। বিধানসভায় দাঁড়িয়ে আজ কড়া ভাষায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাবো। একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। একবার বিগ স্ক্যাম বলেন আজকে মুখ্যমন্ত্রী। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, কারণ এই সেবাশ্রয়ে এক্সরে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে। খুনের মামলা, কেউ বাঁচাতে পারবে না। ভাইপো একবার ঢুকলে বেরোবে না। শুধু তাই না, বিষ্ণুপুরে একাধিক অভিযোগ জমা পড়েছে সেবাশ্রয়ের এগেনস্টে। কোথাও দুর্নীতিতে দেখা গেছে শিশুর হাত বাদ গিয়েছে। জীবন নিয়ে যারা ক্ষতি করেছে, ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করা হবে। ছাড়ার কোনো স্কিম নেই। কড়া ভাষায় পদক্ষেপ গ্রহণ হবে। আঘাত বেঁধে পদক্ষেপ সময় কথা বললেন মুখ্যমন্ত্রী। যে মহিলা তিনি ছবি দেখাচ্ছেন, তার একটি পা বাদ গিয়েছে। সেবাশ্রয় নিয়ে যে অভিযোগ তিনি করেছিলেন, একটি পা বাদ যাওয়ায় ভুলের মাসুল গুনতে হচ্ছে এই মহিলাকে বিনা দোষে। এটা বিগ স্ক্যাম আজকে অভিযোগ করলেন, যেভাবে আজকে কড়া ভাষায় বিবৃতি দিলেন শুভেন্দু অধিকারী। ছাড়ার কোনো স্কিম নেই। আটঘাট বেঁধে পদক্ষেপ সময় কথা বলবে, অর্থাৎ কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় নিয়ে আজকে বিবৃতি। একবার ঢুকলে বেরোবে না। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এক্সরে মেশিন চুরি হচ্ছে, আলট্রা মেশিন বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। খুনের মামলা, কেউ বাঁচাতে পারবে না ভাইপোকে। বিষ্ণুপুরে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ভুরি এটা বিগ স্ক্যাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে টেলিফোন লাইনে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমার সঙ্গে। ঝন্টুদা, খুব গুরুত্বপূর্ণ, আমরা বলছিলাম যে আজকে সেবাশ্রয় নিয়ে কড়া বিবৃতি শুভেন্দু অধিকারী দেবেন, এটাকে বিগ স্ক্যাম বললেন। আটঘাট বেঁধে কড়া সময় কথা বলবে, পদক্ষেপ হবে। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। একবার ঢুকলে আর বেরোতে পারবে না। একেবারে কড়া যে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, একেবারে ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। না, দেখুন, সেবাশ্রয় নিয়ে যে ধরনের তথ্যগুলো এখন প্রকাশ্যে আসছে, সেটা রাইট অফ লাইফকে সরাসরি এফেক্ট করেছে। অর্থাৎ আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 14, এগুলো মানুষের জীবন অধিকারের প্রশ্ন, মৌলিক অধিকারের প্রশ্ন, চিকিৎসা মৌলিক অধিকার। সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, কেউ যদি চিকিৎসার নাম করে কারো জীবন ক্ষতিগ্রস্ত করে, যে ক্ষেত্রে সেবাশ্রয়ের নাম করে হয়েছে, এমনকি সেবাশ্রয় নিয়ে অনেক নথি তৈরি করা, ডাক্তার নয় এমন প্র্যাকটিশনারদের দিয়ে চিকিৎসা করানো গরিব মানুষকে, এবং কেউ দেখছিলাম পা হারিয়েছে চিরতরে, শরীরে বিভিন্ন অঙ্গের হানি। এই ঘটনাগুলো সম্মিলিত করে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তদন্ত করে প্রকাশ্যে এনেছেন, এবং আগামীতে এটার উপরে যে ব্যবস্থাগুলো নেওয়া, ইতিমধ্যে এফআইআর হয়েছে, একজন ভুক্তভোগী এফআইআরও করেছে, 1-2 মানে এইগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কোনোভাবেই রক্ষা কবচ দিতে পারবে না। তিনি 30শে সেপ্টেম্বর অব্দি আপাতত রক্ষা কবচ নিয়ে আছেন। বিদেশে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে, বারবার করে অ্যাপিল করছেন, বারবার করে। এই জায়গাগুলো দাঁড়িয়ে সার্বিকভাবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই চিকিৎসার নাম করে বৃহত্তর কনস্পিরেসি, যেটার নাম সেবাশ্রয়ী মুখোশী নাম, এবং অভিজিৎ দাস ববি ওনার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছিলেন, তিনি যে তথ্যগুলো বারবার প্রকাশ করছেন বা করে গেছেন কন্টিনিউয়াস, এগুলো সম্মিলিতভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তাকে কিন্তু
কোনোভাবেই কোনো শক্তি নেই তাকে বাঁচায়। এই জায়গায় বিশাল বৃহত্তর দেখুন সরকারি হাসপাতালে যেখানে এই যে ইউভি আপনার ওই গর্ভস্থ শিশু সেক্স ডিটারমিনেশন না করার মেশিন না, এগুলো সমস্ত কিছু বেরিয়ে গেছে ওখানটা। বজবজের 3টে প্রাইভেট যে প্যাথোলজি তার কাছে রেকমেন্ড করা হয়েছে বিভিন্ন টেস্টের জন্য। এগুলো পুরো বড় মাপের আর্থিক নয় ছয়ের জন্য সেবাশ্রয় যে তৈরি করা হয়েছে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য যে নয়, একাধিক 95% উপরে ডাক্তার যারা হয় হোমিওপ্যাথি বা অন্য কোনো আয়ুর্বেদিক থেকে সরাসরি অ্যালোপ্যাথি চিকিৎসার প্রেসক্রিপশনে সই করেছে। এটা কিন্তু হুয়ের নির্দেশনাটাকে পুরোপুরি বুড়ো আঙুল দেখানো। মানে এগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কথা বলবে না, এবং তিনি বিদেশে পালিয়ে না গেলে বিদেশে হপকিন্সের চিকিৎসার জন্য বারবার তিনি আমি একটু আপনাকে সঙ্গে থাকা অনুরোধ করছি, আরো একটা বক্তব্য শোনাবো আপনাকে, জানাই ইতিমধ্যে একটু সঙ্গে থাকুন। সেবাশ্রয় ক্যাম্পের নামে বড় দুর্নীতি হয়েছে, সামনে আসছে এই দুর্নীতি। বিষ্ণুপুরে একাধিক এফআইআর হয়েছে, শিশুর হাত বাদ গিয়েছে, আরেকটি শিশু বিকলাঙ্গ হয়ে গিয়েছে, ইউএসজি এক্সরে মেশিন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সরকারি হাসপাতালে ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে। সেবাশ্রয় নিয়ে অভিযোগ, মুখ্যমন্ত্রী আজকে বললেন বিধানসভায়, একবার সে বক্তব্যটা শোনায়। স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি কিভাবে ক্ষতি করেছে দেখুন। চিটিং বাসটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে। সব আলট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে। যেগুলো করেছি, এক্সরে মেশিন সিজ করেছি আমরা, ইউএসজি মেশিন সিজ করেছি আমরা, এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা শোনালাম মুখ্যমন্ত্রীর দুটি বক্তব্য। ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুদা, দুটি বক্তব্য মুখ্যমন্ত্রীর শোনার পর কি বলবেন? এর কি সেবার আড়ালে যা ইচ্ছে মন চেয়েছে তাই করে যাওয়া হচ্ছে? একদম। আমরা কিন্তু সেবাশ্রয়ী মডেল যখন রাজ্যে একটা বিজ্ঞাপিত মডেল হচ্ছিল, সেই সময় আপনার খেয়াল করুন, সেই সময় 2020 সাল পরবর্তী লকডাউনে চিড়ে চ্যাপ্টা মানুষ, করোনার আক্রান্ত মানুষ যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তদেও বিনা পয়সার ভ্যাকসিন বারবার খবরের শিরোনামে উঠেছে, সেবাশ্রয়ের নাম করে সারা পশ্চিমবঙ্গের কেউ ভ্যাকসিন পাচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে সেই ভ্যাকসিন চলে গেছে, যার পোশাকি নাম রেখেছিল তৃণমূল সেবাশ্রয়ী মডেল। আচ্ছা বলুন, একটা রাজ্যে স্বাস্থ্য দপ্তর আছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার নিজের পিসি, রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন, তারপরেও সেবাশ্রয়ী মডেল কেন তুলতে হচ্ছে? সেবাশ্রয়ী মডেল তুলতে হচ্ছে এই কারণে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা কার্যত পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছিল, তাই মানুষ অসহায় হয়ে সেবাশ্রয়ের আশ্রয় নিয়েছিল। সেখানে গিয়েও তারা ন্যূনতম চিকিৎসা পায়নি, ওটা ব্ল্যাক মানি হোয়াইট করার জায়গা ছিল। এমনকি ভূ বা আন্তর্জাতিক যে এনজিওস গুলো ভারতবর্ষের মতন দরিদ্র
আন্ডার ডেভেলপমেন্ট দেশের বিভিন্ন খাতে চিকিৎসার জন্য যে মোটা অঙ্কের টাকা পাঠায় সেগুলো বেহাত করার একটা মাধ্যম ছিল বলে তখন কিন্তু আমরা বারবার তুলে আনতাম। খেয়াল করুন, সেই সময় পশ্চিমবঙ্গের কলকাতাতে সেবাশ্রয়ী মডেলের অনুপ্রেরণায় তৎকালীন শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন, ডক্টর কাকলি সেন কাউন্সিলর, তিনিও কিন্তু এই মডেলটা তৈরি করেছেন এবং সেখানেও বিস্তর কিছু অভিযোগ উঠে এসেছিল। আমি এই কারণে আপনাকে বলছি, সেবাশ্রয়ী ডায়মন্ড হারবারে যে মডেলটা তৈরি করেছিল অভিষেক, সেটা মানুষের সেবার জন্য না, নিজের সেবার একদম জন্য। তাই। আর এই ডায়মন্ড হারবার মডেলই মুখ থুবড়ে পড়েছে। ধন্যবাদ জানাবো ঝন্টু দা। আমাদের সঙ্গে ঝন্টু বড়াইক ছিলেন রাজনৈতিক বিশ্লেষক, তার বক্তব্য, তার ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করছিলাম। সেবাশ্রয় নামটা শুনলে কার্যত মনে হবে সত্যি এখানে মানুষের জীবনকে রক্ষার জন্য যে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেনাপতি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারের পালাবদল হওয়ার পর একের পর এক মানুষ যারা এই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বক্তব্যগুলো, তারা ভয় এতদিন মুখ খুলতে পারতেন না, তারা এখন বলছেন তাদের কি কি ক্ষতি হয়ে গেছে, এমন এমন ক্ষতি যে ক্ষতিগুলো এই জীবনে অন্তত আর কোনো রকম ভাবে পূরণ অন্তত সম্ভব নয়। আজ অন্তত এটাকে বিগ স্ক্যাম বললেন শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে। এই মুহূর্তে আমরা যাওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মূলত এই এত অভিযোগ মূল যে অভিযোগকারী অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে রয়েছেন, কারণ সেবাশ্রয় নিয়ে যে যে দুর্নীতির তালিকাগুলো একের পর এক প্রতিদিন তুলে এনেছেন অভিজিৎ দা রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ দা নমস্কার, স্বাগত জানাচ্ছি আজকে জিরো আওয়ারে। নমস্কার। নমস্কার। এবং শুভেন্দু অধিকারী আজকে এটাকে বিগ স্ক্যাম বললেন, কারণ কি হয়নি এখানে, মানুষের হাত বাদ গেছে, যে শিশুগুলো বড় হতে পারলো না জীবনে, তাদের জীবন যেখানে থেমে যাওয়া হচ্ছে, আজকে যেখানে ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, চিটিংবাজ ভাইপো কোনো রকম ভাবে ছাড় পাবে না, কড়া বার্তা, কিভাবে দেখছেন এই উদ্যোগ? না, দেখার তো কিছু নেই, মাননীয় শুভেন্দুর উপর আমার ভরসা আছে। এবং এই সেবাশ্রয় নিয়ে তো যখন ওরা শুরু করে, আমি প্রথম তো কমপ্লেন করি যখন ওই 2025-এ তৎকালীন ডিএম সুমিত গুপ্তা কোনো স্টেপই নেয়নি। তখনকার সিএমএইচ এবং সুমিত গুপ্তা নিজে সিএমএইচ বিএমএস ডেকে বলেছে যে এমপি সাহেবের সেবাশ্রম ক্যাম্প করছে, আপনাদের সব রকম সাহায্য করতে হবে। দু একজন বিএমএস তখন সেই ক্যাম্পে মিটিং এ বলেন যে আপনাদের কাছে সরকারি নোটিশ কোথায়, অর্ডার কোথায়? না, ওইসবের কিছু দরকার নেই, এই সুমিত গুপ্তাকে অ্যারেস্ট করা উচিত। যে উনি একজন ডিএম হয়ে কিভাবে বেআইনি এই ক্যাম্পগুলোকে উনি পারমিশন দিলেন ওনার জুরিসডিকশনের মধ্যে। এবং তখন মিডিয়াকে তো টোটালি মিডিয়া হাইপ অভিষেকের এই সেবাশ্রয়কে করেছিল সমস্ত মিডিয়ায়। আপনারা সমস্ত মিডিয়া সেই সময়কার প্রতিবেদনগুলো দেখবেন, যেন সেবাশ্রয় একটা অন্য জগতের একটা আলাদা একটা স্বর্গরাজ্য এনে দিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে, যেটা রাজ্যের স্বাস্থ্য কাঠামোর বিরুদ্ধে, সেন্ট্রালের স্বাস্থ্য কাঠামোর বিরুদ্ধে। তো আমি এইটার ব্যাপারে প্রচুর তথ্য জোগাড় করেছিলাম, কিন্তু কাকে জানাবো? কারণ যে ডিএম বা আপনার যারা রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, এরা কেউ এই ব্যাপারে, তখন ওদের সরকার ছিল। আমাদের মাননীয় শুভেন্দু দা মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত তথ্য নিয়ে আমি জানাই, এবং আমি একের পর এক তারপরে যারা যারা ভুক্তভোগী তাদেরকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে, কারণ গ্রামের লোক তো তারা কি করে যে তাদেরকে হেল্প না করলে, তাদের সঙ্গে থেকে তাদেরকে দিয়ে কমপ্লেন করিয়ে তার মাধ্যমে এফআইআর হয়েছে রবীন্দ্রনগর থানায়, বিষ্ণুপুর থানায় এবং আপনার ফলতা থানায়, ডায়মন্ড হারবার থানায়। 5টা সেবাশ্রয় নিয়ে, শুধু সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে এবং অভিষেক এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে 5খানে এফআইআর হয়েছে। শুধু তাই নয়, এই যে বিবর্তন সরকার এবং রাজীব, যিনি ওই হরিণঘাটের এমএলএ পদে দাঁড়িয়েছিলেন, দুজন ডাক্তার হয়ে, দুজন রেডিওলজিস্ট হয়ে কি করে ওনার পোর্টেবল ইউসি করলেন? আপনি তো দেখেছেন যে ফেসবুকে আমি ওনাদের ছবি সমেত আমি পাই, জিওএলজি মেশিন চালাচ্ছে, অপারেট করছে, তার ছবি সমেত দিয়েছি। এই যে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994, এই অ্যাক্টে ওদেরকে সবাই অ্যারেস্ট করা হচ্ছে, অভিষেক সমেত সবাইকে। যেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেখানে এখনো লোকে কোটি টাকা খরচ করে যে কন্যা সন্তান না পুত্র সন্তান আছে সেটা নির্ধারণ করার জন্য, কন্যা সন্তান লক্ষ লক্ষ কন্যা সন্তান ভ্রূণকে এভাবে হত্যা করা হয়েছে। তো সেই জন্যই এত কেন্দ্রীয় আইনটা হচ্ছে, সেইটাকে বুড়ো আঙুল দেখিয়ে অভিষেক তার সেবাশ্রয়ে পোর্টেবল এক্সট্রিমিনেশন ইউজ করলো, এই পোর্টেবল ইউএসজি মেশিন ইউজ করলো। কেন অ্যারেস্ট হবে না? কেন বিবর্তন সরকার অ্যারেস্ট হবে না? কেন রাজীব অ্যারেস্ট হবে না? আমি মেডিকেল কাউন্সিলে চিঠি করেছি, মেডিকেল কাউন্সিলের প্রত্যেক ডাক্তারের নাম দিয়ে করেছি, কারণ মেডিকেল কাউন্সিল শুধু ডাক্তারদের বিরুদ্ধে করবে। একই সঙ্গে এই যে সমস্ত এফআইআর হয়েছে তার জন্য আলাদা সিট গঠন করে ডাক্তারদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে জোর করে, যে অভিযোগগুলো উঠেছে অভিজিৎ দা। জোর করে হলেও তারা কোথাও কমপ্লেন করেছে? ডাক্তার এখন সতী সাজ্যে, তারা কোথায় কমপ্লেন করেছে? কেন করেনি?
নতুন সরকার আসার কমপ্লেন করেছে। আজকে প্যান্ডোরা বাক্স খুলে দিতে এখন সকলের মুখোশ খুলে যাবে বলে এখন অনেকে সত্যি যাচ্ছে, এসব চলবে না। প্রত্যেক ডাক্তার যারা যারা ইনভলভ ছিল তাদেরকে কোয়ারিজ করা উচিত, যারা যারা অফেন্স করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। এই যে আপনার এখানে দিলীপ মন্ডলের এই যে এমএলএ প্যাকেজ চিঠি, এই গোপন চিঠি আমার কাছে এসছে, এই চিঠিতে পরিষ্কার করে রয়েছে, দেখতে পাচ্ছেন দিলীপ মন্ডলের চিঠি, তাতে রয়েছে যে জোকাব ক্রিক যে প্রাইভেট লিমিটেড হোটেলটায় এখানে 22খানা রুম নিয়ে তাদের ডাক্তারদের রেখে তাদেরকে খাওয়া দাওয়া নিয়ে প্রায় 30-40 লক্ষ টাকার বিল, এদের টাকাও দেয়নি। শুধু আমার হিসাবে আছে যে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে প্রায় 250 থেকে 300 কোটি টাকা তুলেছে, যারা বড় বড় প্যান্ডেল করেছে, ডেকোরেটর, যারা ফ্লেক্স টানিয়েছে, যারা ব্যানার করেছে, কারোর পয়সা দেয়নি, বিল দেয়নি এরা। আপনার নগেন্দ্রবাজার যে মাছের যে আড়ত কেন্দ্র, যেটা এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম, সেখানে তো অন্তত 8-10 কোটি টাকা তুলেছে এই সেবাশ্রয় নাম করে। প্রত্যেক কত ব্যবসায়ী তাদের কাছে 3 লাখ 4 লাখ করে টাকা নিয়েছে। এর জন্য আলাদা একটা সিট গঠন করা উচিত, আলাদা সিআইডি কে দেওয়া উচিত। আমি মাননীয় শুভেন্দুকে বলবো, কারণ এটা শুধু পুলিশের কর্ম নয়, পুরো অনেক ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত। এবং খোঁজ যে আইএস অফিসাররা রয়েছেন, এই 2 ডিএম, এই ডিএমদের আগে হেফাজতে নেওয়া উচিত। আপনাদের মাধ্যমে আমি শুভেন্দুদাকে ধন্যবাদ দেব যে উনি এতটা মানব দরদি বলে আজকে পুরো বিষয়টাকে নিয়ে উনি এত নড়ে চড়ে বসেছেন। এবং আমি আশা করব যে সেবাশ্রয় যেরকম ডায়মন্ডবাসীর সঙ্গে গদ্দারি করেছে অভিষেক ব্যানার্জি, ওর পাপের শাস্তি হওয়া উচিত, ওকে গারদে পোড়া উচিত। ওই গারদে ও না ঢোকা পর্যন্ত ডায়মন্ডবাসীর শান্তি নেই। অভিজিৎ, একটু সঙ্গে থাকা অনুরোধ করি, কারণ আমরা 0 আওয়ারে একটা দ্রুত বিরতিতে যাব। বিরতির পর আরো একবার ফিরবো আপনার কাছে, অবশ্যই সঙ্গে থাকুন। বিরতির পর ফিরছে। তোমার আমার আয়না ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of আবরণ। যোগাযোগ 8100724076। Oranges, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। Build your career in health and allied sciences at GNI PST. Proficient faculty, quality education, real-time experience in labs. GNI PST, a gateway to global placements. সিএন এখন থেকে ডিজিটালে। আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। আমরা আছি লিমিক্স টিভি, জেঙ্গা টিভি, অনেক্স টিভি, ইপ্পে টিভি, ডিস্ট্রো টিভি, ভিআই মুভিজ এন্ড টিভি এবং জিও টিভিতে। এখন থেকে হাতের মুঠোয় খবর সিএনের সঙ্গে। বান্টি, বাড়িটার পেইন্ট করাতে হবে, তবে এখন পেইন্টিং এর খরচ আগের চেয়ে বেড়ে গেছে, তাই তোমার ই বাইক ক্যান্সেল। নতুন যুগের বিড়লা ওপাস দিচ্ছে 10% ফ্রি পেইন্ট, তাই পেইন্টিং করাও মন খুলে। 10% ফ্রি পেইন্ট দিচ্ছে শুধু বিড়লা ওপাস। 0 আওয়ারে আমরা ফিরলাম। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই যে সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ যেটি করেছিলেন অভিজিৎ দাসবাবু আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিতাকে সঙ্গে থাকার আরও একবার অনুরোধ করছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিটিংবাজ কটাক্ষ করেন, এবং শুধু তাই নয়, তো খুনের মামলা কোনো রকমভাবেই ভাইপোকে ছাড়া হবে না। এবং শুধু তাই না, এই মুহূর্তে একই সঙ্গে হুঁশিয়ারি, কেউ বাঁচাতে পারবেন না। সেবাশ্রয় নিয়ে একাধিক যে অভিযোগ এসছে তার প্রেক্ষিতে অভিষেককে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভদার নাম না করে এই যে হুঁশিয়ারি, শুধু তাই নয়, 3টে কথা বললেন শুভেন্দু অধিকারী, যে সময় কথা বলবে, সময়োপযোজিত পদক্ষেপ নেওয়া হবে, এবং ডিরেক্টলি সবথেকে ইম্পর্টেন্ট যে এ তো খুনের মামলা, একবার ঢুকলে বেরোতে পারবে না, কোনো রকমভাবে যে রেয়াত করা হবে না, স্পষ্ট ইঙ্গিত শুভেন্দু অধিকারী। স্বাভাবিক, তার কারণ এই সেবাশ্রয় নামে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, এই প্রজেক্টটার নাম দিয়ে মানুষের সঙ্গে একেবারে তীব্র আমরা দেখেছি। আয়ুর্বেদিক ডাক্তারকে সেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসার জন্য নিয়োগ করা হয়েছে। শুধু ডাক্তারদের নিয়োগের প্রশ্নই নয়, রোগীদের সঙ্গে যে ধরনের প্রতারণা হয়েছে আমরা এও দেখেছি যে একজনইকা রোগী চিকিৎসার জন্য গিয়ে শেষ পর্যন্ত তার পা অ্যাম্পিউট করতে হয়েছে, পা বাদ দিতে হয়েছে শরীর থেকে। এবং এই একই ধরনের ভুল চিকিৎসায় মারা গেছেন সেই সংখ্যাটাও কিছু কম নয়। ফলে এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সমান্তরাল এই সেবাশ্রয় নামে একটি
একটি ব্যক্তি প্রকল্প চালু করে মানুষকে সেদিকে টেনে নিয়ে এসে দৃষ্টি আকর্ষণ করে টেনে নিয়ে এসে সেবা দেওয়ার নামে প্রতারণা, এবং একই সঙ্গে এই মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রের প্রায় অপব্যবহার করে মানুষকে বিপদগ্রস্ত করে তোলা, তাদের জীবনের ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা রীতিমতো একটা ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যদি মনে করে এবং সেই কারণে যদি এই কর্মকাণ্ডের কেন্দ্রীয় ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি এফআইআর দায়ের করে মামলা শুরু হয়, তাহলে কিন্তু খুনের মামলাতেও তিনি জেলে যেতে পারেন এবং সেক্ষেত্রে তার শাস্তি অত্যন্ত, এটা একেবারে সুপরিকল্পিত সংগঠিত অপরাধ বলেই আদালতের কাছে প্রতিহত হবে। কারণ তিনি জেনে বুঝে এই ধরনের কি বলবো আয়ুর্বেদিক চিকিৎসককে দিয়ে অ্যালোপ্যাথি কাজ করিয়েছেন বা ভুয়ো চিকিৎসকদেরকে সেখানে দায়িত্ব দিয়েছেন ইত্যাদি ইত্যাদি, সবটা মিলিয়ে যে অব্যবস্থাগুলো ছিল তিনি নিজে নিশ্চয়ই অবগত ছিলেন সে সম্পর্কে, কিন্তু মানুষকে তিনি অন্য তথ্য দিয়ে বিভ্রান্ত করে সেখানে নিয়ে এসছেন ভিড় দেখাবার জন্য, এবং সেইটা করতে গিয়ে মানুষের সঙ্গে, তার জীবনের সঙ্গে, মানুষের স্বস্তির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, সেই প্রতারণার নিরিখে নিঃসন্দেহে তার কঠোরতম শাস্তি পাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যদি এই পদক্ষেপ করে, এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে যে ভবিষ্যতে আর কোন রাজনৈতিক নেতৃত্ব কোন সস্তা জনপ্রিয়তার জন্য নিজের নাম প্রসারিত করবার জন্য এই সমান্তরাল ব্যবস্থা কায়েম করে শেষ পর্যন্ত মানুষের জীবনের সঙ্গে এমন ছিনিমিনি খেলবার সাহস দেখানোর চেষ্টা করবেন না। তাই যে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই মর্মে যদি পদক্ষেপ করা হয়, সাধারণ মানুষ অনেকখানি আশ্বস্ত হবেন। এই জালিয়াতদের নিঃসন্দেহে স্থান জেলের পেছনে হওয়া উচিত। ধন্যবাদ অমিতাভ দাস সময় দেওয়ার জন্য। অভিজিৎ দা রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ দা, যে বিষয়টা যে দিলীপ মন্ডলের গোডাউন থেকে 2025 সালের ওষুধ বাজেয়াপ্ত হয়েছে, এটা কারেন্ট ওষুধ, শুধু তাই না 2021 সালে এক্সপায়ার হয়ে যাওয়া সেই সমস্ত ওষুধগুলো পুঁতে রাখা হতো, সেই ওষুধগুলো বাজেয়াপ্ত হয়েছে। দিনের পর দিন মেডিকেল কলেজের ডাক্তার চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছিল বাইরে, কেউ কিচ্ছুটি বলতে পারতেন না নাকি বলতে চাইতেন না। না, এ তো দু ধরনের, তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে দু ধরনের লোককে আমি দেখেছি। আমি ডায়মন্ড মডেলের যখন আমি এটার বিষয়ে একটা আর কি রিসার্চ করা উচিত, যে দু ধরনের লোক ছিল, যারা হচ্ছে একজনে যাদের উপর ফোর্স করা হতো, ফোর্সফুলি তাদের বাধ্য করানো হতো, আর এক দল গ্রুপ হচ্ছে উইলফুলি তারা চেষ্টা করতো। আমি আপনার কাছে যেমন ধরুন এই আমার লিস্ট আমি একটা তৈরি করছি, যেমন ধরুন এম.এ. কাসেম, ইনি হচ্ছেন বেলোনা নার্সিং হোমের, ইনি হচ্ছেন মালিক। এনার কাজ ছিল কি ইউএসজি মেশিন, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া। ডক্টর সাকিল আক্তার, ইনিও বেলোনা নার্সিং হোমে, যিনি পুরোপুরি ডিপলি ইনভলভ আছেন। এবং ডক্টর নির্মল মাঝি, ইনি কি করতেন, যত ডক্টর আছেন সে ডাক্তারদের এই নির্মল মাঝির সাপ্লাইয়ের ব্যবস্থা করেছিলেন। সর্বরী দত্ত, যে রিজু দত্তের মা, ইনি নিয়মিত এই ক্যাম্পগুলোতে রেগুলারলি থাকতেন। ডক্টর রানা চ্যাটার্জি, যিনি এক্স-এমএলএ, তিনি ওই ক্যাম্পে রেগুলার থাকতেন। এইরকম প্রচুর, যেমন ডক্টর বিবর্তন সরকার, ইনি ইউএসজি মেশিন দিচ্ছেন। ডক্টর রাজীব, ইনি ইউএসজি মেশিন অপারেট করেছেন। এরকম প্রচুর ডাক্তার রয়েছে যাদেরকে নিয়ে বিরুদ্ধে আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করছি, মেডিকেল কাউন্সিল তদন্ত করছে। তো এদের রেজিস্ট্রেশন কেন বাতিল হবে না? কিসের জন্য হবে না? এরা কি চাইল্ড? এরা তৃণমূল সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এরা নিজেরাও বেআইনি সমস্ত কাজ করছে বিভিন্ন নার্সিং হোমে আর এর আমলে নিজেদের পার্সোনালি। এবং আপনার এই যে জগন্নাথ গুপ্তা যে মেডিকেল কলেজ, এখানে প্রচুর জুনিয়র ডাক্তারকে পাঠানো হয়েছে। মহর্ষি যে হোমিওপ্যাথিক যে এটা আপনার সেইটা থেকে প্রচুর হোমিওপ্যাথিক ডাক্তারকে পাঠানো হয়েছে, যারা সব স্টুডেন্ট। এবং হাতুড়ে প্রচুর ডাক্তার হচ্ছে, অ্যাপ্রন পরিয়ে ডাক্তারদের অ্যাপ্রন পরিয়ে তাদের। আমি এখানে আশা কর্মীদের প্রচুর ভিডিও আছে আমার কাছে, তারা বলছে যে স্যার এই ডাক্তাররা, এই যারা জুনিয়র ডাক্তার, এগুলো কিছু জানে না, এরা আমাদেরকে জিজ্ঞেস করতো কি ওষুধ দেবো, এবং কোনো আপনার প্রেসক্রিপশন থাকতো না। আজকে এই যে দিদিটা যে যাকে নিয়ে আমি আপনার বাবা গেছে, হ্যাঁ, তো এই দিদিটাকে কাঁদছে। আমি বললাম দিদি আপনি আমার নিজের দিদি, আপনার কাঁদতে হবে না, অন্তত কিছু বলবো মাননীয় শুভেন্দু দাকে বিষয় কানে আমি তুলবো বিষয়টা, যাতে অন্তত একটা কিছু শুরু হয়। এই যে আপনার আমি একেবারে অভিজিৎ দা, অর্থাৎ কিছু মানুষের জীবন হয়তো বিপন্ন হলো, রক্ষা গেছে। বেশ অভিজিৎ দার সময়টা ফুরিয়ে গেছে, আপনাকে এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবারও সুযোগ পেলে অবশ্যই আমরা আলোচনার জন্য থাকবো। অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে ছিলেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে যে আরও বড় দুর্নীতির অভিযোগ আসছে, আপনাদের বলি যে রিসোর্ট ভাড়া নিয়ে দেওয়া হয়নি টাকা, ভাড়া বাকি
30 লক্ষ টাকা অভিযোগ কি ক্রিক রিসর্ট কর্তৃপক্ষের। ভাড়া নিয়েছিলেন এই দিলীপ মণ্ডল এবং অভিষেকের পিএ সুমিত রায়। নিখোঁজ প্রায় 150 জন থাকতে নিকো ক্রিক রিসর্টে কি কি অভিযোগ আসছে জানবো। রাজীব নস্কর রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 30 লক্ষ টাকা ভাড়া মেটানো হয়নি, কি অভিযোগ? এবং সে বছর যখন দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর বিধানসভা চলছিল সেই সময় ইকো ক্লিক রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল সেবাশ্রয় তরফ থেকে। ভাড়া নিয়েছিল সেই সময় বিধায়ক দিলীপ মণ্ডল এবং অভিষেকের সুমিত রায়। সেখানে প্রায় 150 দিনের মতো সেবাশ্রয় কেন্দ্রের লোকজন ফুট এবং লজিক প্লট নিয়ে ভাড়া দিয়েছিলেন এবং যেটা অভিযোগ প্রায় 30 লক্ষ টাকা বকেয়া টাকা দেওয়া হয়নি। আরো অভিযোগ যে টাকা চাইতে গেলে ক্লাব কর্তৃপক্ষকে বলা হয়েছে ব্যবসা করতে গেলে এইগুলো করতে হবে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে যেহেতু 30 লক্ষ টাকা বকেয়া টাকা পায়নি, এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ রাজীব।